সিকো নামের খুবই দরিদ্র পরিবারের একটি মেয়ে, যে কিনা টেডি সেজে রাস্তায় রাস্তায় মানুষকে আনন্দ দিয়ে খুব মজা করে টাকা উপার্জন করত, কারণ তার পরিবারের সমস্ত দায়িত্ব ছিল তার উপরে। তবে একদিন হঠাৎ করে গ্রেস নামক একটি ছেলে আসে সিকোর কাছে, আর সে সিকোকে অনেক বেশি টাকার বিনিময়ে কন্ট্রাক্ট ম্যারেজ করতে চায়। যদিও সিকো এসব একদমই পছন্দ করত না, তারপরেও সে নিরুপায় টাকার জন্য সে গ্রেসকে চুক্তিতে বিয়ে করতে রাজি হয়ে যায়, যেখানে কখনোই কোনো ভালোবাসা থাকবে না। তবে গ্রেস আবার অন্য একটি মেয়েকে ভালোবাসত, যে কিনা গ্রেস তার ভাইকে পাওয়ার জন্য তাকে ধোঁকা দিয়েছিল। আর এজন্যই গ্রেস তার ভালোবাসার মানুষের উপর প্রতিশোধ নিতেই সিকোকে ভালোবাসার না সত্ত্বেও চুক্তিতে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল? গ্রেসকেই শেষ পর্যন্ত তার ভালোবাসার জন্য সিকোকে ছেড়ে চলে গিয়েছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রামার শুরুতেই দেখা যায় একটি বাচ্চা মেয়ে চিৎকার করে বলছে, আমার বাবাকে ছেড়ে দাও। কিন্তু সেই নির্দয় নিষ্ঠুর লোকটা মেয়েটির বাবার গলা চেপে ধরে আর বলে, গাড়িটা থামা বলছি। অসহায় লোকটি যদিও খুব ব্যথা পাচ্ছিল, তার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু সে তার ছোট্ট মেয়েটিকে শান্ত করতে বলে, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তখনই হঠাৎ করে গাড়ির সামনে একটি মহিলা চলে আসে আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতটুকু দেখানোর পর সিন বর্তমানে শিফট হয়। দেখা যায় একটি মেয়ে টেডি সেজে লোকজনকে লিফলেট দিচ্ছিল, আর এই মেয়েটি হচ্ছে এই গল্পের প্রধান লিড সিকো। আর তখন তার ফোনে কল আসে, উপস্থিতি কেউ একজন বলে, স্কুলের সময় হয়ে গেছে, তুমি এখনো কোথায়? মেয়েটি বলে সে তো ছুটির আবেদন করেছিল, চিন্তা না করতে সে একদম ঠিক আছে। তারপর যখন সে রাস্তা পার হচ্ছিল তখন হঠাৎই একটা গাড়ি চলে আসে তার দিকে। মুহূর্তের মধ্যে তার হাত ধরে টেনে তাকে সরিয়ে নেয় একটি অজ্ঞাত লোক। এই লোকটি আর কেউ নয়, বরং এই ড্রামার হিরো গ্রেস। মেয়েটি তাকে ধন্যবাদ জানায়। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি তাকে একটা কিস করে বসে। তারপর আমাদের আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একটা রেস্টুরেন্টে বসে গ্রেসের ভাই কেভি আর তার ফিয়ন্সি নোরা, তার সাথে আরো কিছু পরিচিত মুখ, তারা মিলে গ্রেসকে ডেয়ার দেয় যে তাকে এখানে থাকা যে কোনো একজন মেয়েকে চুমু খেতে হবে। গ্রেসের তখন তার ভাইয়ের উপর খুব রাগ হয়, কারণ নোরা তার ভাইয়ের দেওয়া বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে। সামনে আমরা এই বিষয়ে আরো জানতে পারবো। আর তার বাবা বলেছে, দেখা যাক তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে আগে বিয়ে করে। গ্রেস কাউকে কিছু না বলে ক্লাব থেকে বের হয়ে যায়। বাইরে গিয়ে সে সিকোকে টেডি বিয়ারের পোশাক পরা দেখতে পায় আর ঠিক করে সে তাকেই কিস করবে। আর সে যা করবে বলে ঠিক করে সে সেটা করেই ছাড়ে। এতক্ষণই নায়কের পিছু পিছু অন্যান্যরাও চলে এসেছে, আর এই দৃশ্য দেখে তারা তো পুরাই অবাক। গ্রেসকে নোরা ডাক দিলে সে বলে, শোনো সবাই, ও আজ থেকে আমার ফিয়ন্সে। সিকো কিছু বুঝে উঠতে পারে না, সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কে বলেছে আমি তোমার ফিয়ন্সে? গ্রেস তাকে উঠিয়ে নিয়ে গাড়িতে বসায়। ওদিকে নোরাকে গ্রেসের চাই গিফট জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এরকম কেন করছো? নোরা বলে সে আসলে মজা করছে। অন্যদিকে সিকো গাড়ি থেকে বের হওয়ার জন্য ধস্তাধস্তি করলে গ্রেস তাকে বলে শান্ত হতে, তারা এখন বিয়ের প্রস্তুতি নিবে। সিকো তখন রাগ হয়ে বলে, আমি কেন তোমাকে বিয়ে করতে যাব, আমাকে যেতে দাও এখনই। কিন্তু গ্রেস গাড়িতে লক করে দেয় আর সিকো আর বের হতে পারে না। গ্রেস ভাব নিয়ে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে ভালো হবে, কারণ আমি একজন মিলিয়নিয়ার। সিকো তারপরও গাড়িতে ধাক্কাধাক্কি করতে থাকে ননস্টপ। তখন গ্রেস তাকে বলে, এই গাড়িটার দামও কিন্তু 10 মিলিয়ন টাকা। সিকো তখন খেয়াল করে দেখে যে গাড়িতে একটা স্ক্র্যাচ পড়ে গেছে। সে মনে মনে প্রার্থনা করে, এখন এমনটা যেন না হয় যে স্ক্র্যাচ দেখা যাচ্ছে এটা সেই করেছে। এবার গ্রেস একটু দুষ্টু হাসে আর বলে, তুমি যদি 6 মাসের জন্য আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে 1 মিলিয়ন টাকা দেব, আর যদি তুমি চলে যেতে চাও তাহলে আমার গাড়িতে স্ক্র্যাচ করার জন্য তোমার 5 মিলিয়ন টাকা দিতে হবে। এই বলে গ্রেস গাড়ির লকটা খুলে দেয়। সিকো বের হয়ে যায়, কিন্তু কয়েক পা এগোতেই তার ফোনে মেসেজ আসে। কোনো একজন ব্যক্তি তাকে হুমকি দিচ্ছে, আজকে তুমি একটুর জন্য বেঁচে গেলে, এখন তোমার কেমন লাগছে? এরকম ঘটনা কিন্তু তোমার সাথে আরো ঘটতে পারে, তুমি কি তাই চাও? তখন সে রেগে গিয়ে বলে, তুমি কে আর আমাকে তুমি এসব কেন বলছো? তখনই তার কাছে হসপিটাল থেকে ডক্টরের একটা কল আসে। রিসিভ করলে ওপাশ থেকে একজন ডক্টর জানায় তার বাবার অবস্থা খুব একটা ভালো না, আর তার দাদির ট্রিটমেন্ট করতে অনেক বকেয়া জমে গেছে, সেগুলো পরিশোধ করতে হবে। এরপর সিকো অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় যে সে গ্রেসের ডিলে রাজি হয়ে যাবে। তাই সে ফিরে যায় গ্রেসের কাছে। গ্রেস বলে, তাহলে তুমি কি তোমার সিদ্ধান্ত বদলে ফেললে? আচ্ছা চলো যাওয়া যাক। সিকো জয় মনে মনে একটু ভয় পাচ্ছিল, কিন্তু তার কাছে মনে হয়েছিল এটাই সঠিক সিদ্ধান্ত। এই টাকা দিয়ে সে তার বাবার দাদির চিকিৎসা করতে পারবে। বাসে গিয়ে গ্রেস শাওয়ার নেয়। রুমে এসে দেখে সিকো এখনো শাওয়ার নিতে যায়নি। সে বকা দিয়ে বলে, তুমি কি ফ্রেশ হতে যাবে? সিকো ফোন রেখে তাড়াহুড়ো করে শাওয়ার নিতে যায়। শাওয়ার শেষে রুমে আসলে গ্রেস তাকে কাছে ডাকে। সিকো কাছে আসলে তাকে হ্যাচকা টান দিয়ে কোলে বসায়, তার চুলের স্মেল নেয়, শরীরের স্মেল নেয়। তারপর জিজ্ঞেস করে, তুমি কি শাওয়ার জেল ইউজ করনি, শ্যাম্পুও দাওনি নাকি? সিকো বলে, ওখানে তো কিছুই ছিল না। গ্রেস বলে, আচ্ছা আমি সবকিছু এনে দেব, এখন চুপচাপ খাটে গিয়ে আমার সাথে শুয়ে পড়ো, কালকে আমাদেরকে বিয়ে করার জন্য বেরোতে হবে। সিকো মনে মনে ভাবে, সে কি আমাকে চেক করে দেখলো? এটাকে কি বলে কোয়ালিটি চেক? গ্রেস সিকোকে এক হাতে জড়িয়ে শুয়ে পড়ে, কিন্তু সিকোর খুব অস্বস্তি হচ্ছিল।
সে মনে মনে অনেক বকা দিচ্ছিল গ্রেসকে। তখন গ্রেস তাকে চুপ করতে বলে। সিকো অবাক হয়ে ভাবে, আমি তো মুখে কোনো শব্দ করিনি, তাহলে সে কি করে বুঝলো যে আমি কথা বলছি? লোকটা কি মনের কথাও শুনতে পায় নাকি? গ্রেস বলে, তুমি কি জোরে নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করবে? সিকো এরপর হাত দিয়ে মুখ ঢেকে রাখে যাতে তার নিঃশ্বাসের গায়ে গ্রেসের না আছড়ে পড়ে। গ্রেস তখন হঠাৎ করে তাকে কিস করে আর বলে, একদম মুভমেন্ট করবে না, চোখ বন্ধ করো আর শান্ত হয়ে ঘুমিয়ে যাও। গ্রেস সিকোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে অনেক আগে। সিকো ঘুম থেকে খুব সাবধানে উঠে গিয়ে তার জায়গায় একটা বালিশ রেখে দেয়। গ্রেস বালিশটাকে সিকো ভেবে জড়িয়ে ধরে আর এদিকে সিকো চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়। ডক্টর তাকে ফোন করে বলে, তোমার দাদি ঘুমিয়ে গেছে। আমি বলি কি, তোমার তার কথা শোনা উচিত। তুমি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবে, সেই শর্তে শুধু সে হসপিটালে আছে। আর তোমার বাবার পরিস্থিতিও খুব একটা ভালো না। আমি তোমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। সিকো বলে, ঠিক আছে, আমি এখনই আসছি। হঠাৎ সে কিছু একটা শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকায়। সে দেখতে পায় একটা খালি ক্যান রাস্তার উপর বাতাসে গড়াগড়ি খাচ্ছে। সে নিঃশ্বাস ফেলে আবারও হসপিটালের উদ্দেশ্যে চলতে শুরু করে। তখনই সেখানে একজন লোক আসে। সে রাগে রাস্তার উপরে পড়ে থাকা খালি ক্যানটাকে পায়ের তলায় পিষে ফেলে আর বলে, খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হচ্ছে। লোকটার হাতে একটা ধারালো ছুরি দেখা যায়, তবে তার মুখটা স্পষ্ট দেখানো হয় না। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই সিকো ডক্টরের সঙ্গে কথা বলছে। সে ডক্টরকে জিজ্ঞেস করে, আপনি কি বলতে চান? বাবাকে অনেকদিন হসপিটালে থাকতে হবে? তাকে নিয়মিত থেরাপি দিতে হবে যতদিনে সে সুস্থ না হয়? ডক্টর জানায়, হ্যাঁ তাই। আর এই থেরাপির জন্য প্রতিদিন চার্জ হবে 25 লক্ষ টাকা। তার সাথে তোমার দাদিমার হার্ট অপারেশনের জন্য বাড়তি টাকার প্রয়োজন হবে। সিকো একটু ভেবে বলে, আমি সব টাকা পরিশোধ করে দেব, পাওনা টাকা সহকারে। আমাকে একটু সময় দিন। আপনি শুধু চেষ্টা করে যান তাদেরকে আগের মতো সুস্থ করে তোলার। ডক্টর বলে, আমি আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, আপনি এ ব্যাপারে কোনো টেনশন করবেন না। ডক্টর চলে গেলে সিকো আইসিইউতে থাকা তার বাবার দিকে তাকিয়ে বলে, 15 বছর হয়ে গেছে ওই কালপ্রিট ধরা পড়েছে, আর সবাই ভেবেছে আপনি মারা গেছেন। তাই সেই হিট অ্যান্ড রান কেসের ফাইলও বন্ধ হয়ে গেছে। আপনাকে সুস্থ করে তোলার জন্য আমি সবকিছু করব বাবা। এরপর সিকো সেখান থেকে চলে যায়। আর তারপর একজন মাস্ক পরা লোক আসে। সে সিকোর বাবাকে দেখে অবাক হয়ে বলে, মিস্টার ফ্রস্ট, আমি বিশ্বাস করতে পারছি না যে সে এখনো বেঁচে আছে। এবার আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমাদের দেখানো হয় ড্রামার শুরুতে যে মহিলাটি গাড়ির সামনে চলে এসেছিল তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে মৃত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। তার ছোট ছেলেটা তার পাশে বসে কাঁদতে কাঁদতে মাকে ডাকতে থাকে। তারপর সিন বর্তমানে আসে। অচেনা লোকটি হাতে ছুরি ঘুরাতে ঘুরাতে বলে, যেহেতু তুমি বেঁচে আছো, এখন তো আমার প্রতিশোধ নিতে আরও মজা হবে। ড্রামার এ পর্যায়ে এসে আমরা বুঝতে পারি এই ছেলেটি হচ্ছে কার অ্যাক্সিডেন্টে যে মহিলা মারা গেছে তার ছেলে। সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে এখানে এসেছে। অন্যদিকে গ্রেস সিকোকে নিয়ে যাচ্ছিল বিয়ের জন্য। ডক্টর আজকে বিয়ের পেপারে সাইন করবে। পথে গ্রেসের মা তাকে কল করে আর বলে, তুমি আজকেই দেশে ফিরে আসো, আর আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে, না হলে আরবান ফ্যামিলির সম্মান ধুলোয় মিশে যাবে। গ্রেস তার মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে ওকে একটা বিরক্তিকর ভাব নিয়ে ফোন কেটে দেয়। সিকোর দিকে তাকিয়ে ভাবতে থাকে, একটা মেয়ে যার কোনো পরিচয় নেই, স্ট্যাটাস নেই, এরকম একটা মেয়েকে বিয়ে করলে নিশ্চয়ই বাবা মার ঘুম হারাম হয়ে যাবে। তোমরা চেয়েছিলে না বিয়েটাকে একটা বিতর্কে পরিণত করতে? আমি সেটাই করব। তার ধ্যান ভাঙে সিকোর ডাকে। সিকো জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? সে বলে, একটা ভালো পোশাক পরে আসো, ব্যাপারটা অফিসিয়াল। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, অফিসিয়াল? গ্রেস বলে, হ্যাঁ, আমরা এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে যাচ্ছি। এরপর সিকো বিয়ের গাউন পরে তৈরি হয়ে আসে। গ্রেস তার দিকে একদৃশ্যতে তাকিয়ে থাকে। সিকোকে এই বিয়ের গাউনে খুব সুন্দর লাগছে। তারপর একটা এগ্রিমেন্ট পেপার তার দিকে এগিয়ে দিয়ে বলে, এই যে পেপারটায় সাইন করে দাও, এটা আমাদের 6 মাসের চুক্তির বিয়ে। বিনিময়ে তোমাকে 1 মিলিয়ন টাকা দেয়া হবে। আর মনে রাখবে, এই কন্ট্রাক্ট সম্পর্কে বাহিরের কাউকে জানানো যাবে না। সে আরও কিছু কন্ডিশন দেয়। তারপর জিজ্ঞেস করে, তুমি কি কন্ডিশনে রাজি আছো? তাহলে এখানে সই করে দাও। সিকো পেপারে সাইন করে দেয়। তারপর জিজ্ঞেস করে, আমাকে কি আরও কিছু করতে হবে স্যার? গ্রেস বলে, না, আর কিছুই করতে হবে না, তুমি শুধু আমাকে ভালোবাসো। সিকো অবাক হয়ে তার দিকে তাকায়। গ্রেস তাকে এক হাতে জড়িয়ে নেয় আর বলে, কিভাবে একটা সুন্দর সম্পর্কের অভিনয় করতে হয় জানো তো? পরের দিনে দেখা যায় গ্রেস সিকোকে নিয়ে তার ভাইয়ের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত হয়। দূর থেকে তাকে দেখে লোকজন নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে গ্রেস বিয়ে করে ফেলেছে নাকি। তার সাথে এটা কোন পরিবারের মেয়ে? নিশ্চয়ই কোনো অভিজাত পরিবারের মেয়ে হবে। নোরা গ্রেসের সাথে সিকোকে দেখতে পেয়ে হিংসায় জ্বলে যায়। গ্রেসের বড় ভাই সিকোকে বলে, অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। গ্রেস বলে, আমার ভাইয়ের এঙ্গেজমেন্ট আর আমি আসবো না, সেটা কি হয়? সিকো তার হাতে থাকা গিফট বক্সটা নোরার দিকে এগিয়ে দেয় আর বলে, এটা তোমার জন্য। কিন্তু নোরা তো তখনও অবাক হয়ে গ্রেসের দিকে তাকিয়ে আছে। গ্রেস বলে, তোমাদের কি মুখ নেই যে ধন্যবাদ জানাতে পারছো না, নাকি হাত নেই যে গিফটে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না? এই কথা শুনে গ্রেসের বড় ভাই কেভি তাড়াহুড়ো করে সিকোর হাত থেকে গিফট বক্সটা নেয় আর তাকে ধন্যবাদ জানায়। তারপর গ্রেস সিকোকে নিয়ে সেখান থেকে চলে আসে। নোরা তাকে পিছন থেকে ডাকে, কিন্তু গ্রেস কোনো সাড়া দেয় না। সিকো গাড়িতে বসে ভাবতে থাকে, নোরা আর গ্রেস মনে হয় দুজন দুজনকে পছন্দ করে। হয়তো সে নোরার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই আমাকে বিয়ে করেছে। হঠাৎ তার হাতের দিকে নজর পড়ে।
আর তার হাতে গ্রেসকে পরিয়ে দেওয়া রিং দেখে সে বলে, এটা খুবই সুন্দর, কিন্তু দুঃখ এটাই যে রিংটা আমার হাতে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। তারপর সে রিংটা খুলে হাতের মুঠোয় নেয়। একটু পর যখন গ্রেস এসে ড্রাইভিং সিটে বসে, তখন সিকো তাকে জিজ্ঞেস করে, আপনার বড় ভাই কে ওয়াইফ দেখলাম কাঁদছিল আপনার দিকে তাকিয়ে, তার সাথে কি আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? গ্রেস সিকোর প্রশ্নের কোনো আনসার দেয় না, উল্টো সে ভীষণ রেগে গিয়ে অনেক গতিতে গাড়ি চালাতে থাকে। সিকোর মোশন সিকনেস থাকার কারণে সে খুবই ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, থামাও বলছি, এক্ষুনি গাড়ি থামাও। গ্রেস মাঝ রাস্তায় গাড়ি থামায়। ইসি গাড়ি থেকে নেমে বলে, তুমি ভুলে যেও না তোমার কাজ কি, তুমি কি তোমার সীমা অতিক্রম করছো না? সিকো তাকে সরি বলে, কিন্তু গ্রেস তাকে মাঝ রাস্তায় ফেলেই গাড়ি নিয়ে চলে যায়। আর সিকো অসুস্থ হয়ে পড়ে, কারণ তার 15 বছর আগের সে বিভৎস রাতের কথা মনে পড়ে যায়। তখনই সেখানে সেই মুখোশ পরা ছেলেটা উপস্থিত হয়। এবার তার মুখ দেখানো হয়। আমরা জানতে পারি এই ছেলেটার কেউ নয়, বরং গ্রেসের ভাই কেভি। ছেলেটা এসে সিকোকে বলে, অবশেষে আমাদের দেখা হয়েই গেল। সিকো অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাই আপনি? কেভি বলে, এবার আমাদের প্রতিশোধ খেলাটা শুরু হোক। কি বলো? অনেক কষ্টে আমি তোমাকে খুঁজে বের করেছি। সিকো এবার অনেক ভয় পেয়ে যায় আর বলে, তুমি তাহলে সেই লোক যে আমাকে প্রায় মেসেজ দিয়ে হুমকি দিতে? কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার কাছে কি চাও? কেভি রেগে গিয়ে বলে, এখন তুমি কিছুই বুঝতে পারছো না তাই না? তুমি যে একটা খুনির মেয়ে সে কথা কি তুমি ভুলে গেছো? সিকো এবার বুঝতে পারে সে তার কথা বলছে, কিন্তু কিভাবে সে এখানে আসতে পারে এটাই তো সে কোনোভাবেই বুঝতে পারে না। 15 বছর আগের স্মৃতি তাকে আবারও তাড়া করে বেড়ায়। সেদিনকার অ্যাক্সিডেন্টে যে মহিলাটা মারা গিয়েছিল তারই ছেলে কেভি, কিন্তু কিভাবে? তারপরে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। হসপিটালে সিকো আহত অবস্থায় দাঁড়িয়ে আছে। তাকে দেখা যায় তার মাথায় ব্যান্ডেজ। তখন একটা ছোট ছেলে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুমি একটা খুনির মেয়ে। অন্যদিকে গ্রেস কিছুদূর গিয়ে ভাবে সিকোকে খুবই অসুস্থ দেখাচ্ছিল, তাই সে গাড়ি নিয়ে আবারও সিকোর কাছে আসতে চায়। কিন্তু তখনই তার কাছে খবর আসে যে সিকোর সাথে রাস্তায় কেভির কিছু কথা হচ্ছে। তার কাছে একটা ছবি পাঠানো হয়। ছবিটা জুম করে সে চেহারা দেখে অবাক হয়। সে ভাবে, কেভি এখানে কি করছে? সিকো কেভিকে বলে, দেখো ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, সে কারণে তো আমার পরিবারের জমানো সব টাকাও খরচ হয়ে গেছে। আমার বাবাও আর বেঁচে নেই। এখন তুমি আর কি প্রতিশোধই বা নেবে? কেভি এসব কথা শুনে প্রচণ্ড রেগে যায়। তারপর বলে, চুপ, আর একটাও মিথ্যা কথা শুনতে চাই না। তুমি একটা খুনির মেয়ে। আমার মা অনেক সুন্দর ছিল, কিন্তু তোমার বাবা তাকে বেশি দিন বাঁচতে দিল না। এখন আমি প্রথমে তোমার এই সুন্দর চেহারাটা নষ্ট করব, তারপর তোমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দেব। এই বলেই সে ছুরি দিয়ে সিকোর চেহারায় আঘাত করতেই যাবে, তখনই সেখানে গাড়ি নিয়ে গ্রেস হাজির হয়ে যায় আর বলে, কেভি তুমি জানো যে আমাদের বিয়ে হয়ে গেছে, তারপরও কেন আমার স্ত্রীর কাছে প্রেম নিবেদন করতে চাচ্ছ? কেভি খুবই চালাক, সে সেই মুহূর্তেই কথা ঘুরিয়ে ফেলে আর বলে, এমন কিছুই না, তুমি ওকে মাঝ রাস্তায় ফেলে গিয়েছিলে তো, আমি হঠাৎ ওকে এখানে দেখলাম, তাই নিশ্চিত করতে আসলাম ও ঠিক আছে কিনা। এরপর থেকে আর এমনটা করবে না। গ্রেস তো রেগে গিয়ে বলে, তুমিও আমার ছোঁয়া জিনিস স্পর্শ করার স্পর্ধা দেখাবে না, মানে আমার স্ত্রীর আশেপাশেও আসবে না। গ্রেস সিকোকে নিয়ে চলে যায়। কেভি কাউকে একটা ফোন করে বলে ওদের সম্পর্কের ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে। অন্যদিকে গ্রেস বাসায় গিয়ে একটা পেপার হাতে বসা ছিল। সিকো তাকে ভয়ে ভয়ে বলে, আমি আমার জুতা আর ব্যাগ হারিয়ে ফেলেছি, আমি জানি এগুলো খুবই মূল্যবান ছিল, আমি এই টাকা পরে পরিশোধ করে দেব। গ্রেস রেগে তার দিকে পেপার এগিয়ে দিয়ে বলে, এটাতে আগে সাইন করো, তুমি 6 মাসের মধ্যে কাউকে বিয়ে করতে পারবে না। সিকো খুশি হয়ে পেপারে সাইন করে দেয়। তারপর সে বলে, আপনি খুবই কাইন্ড স্যার, আমি আপনার সব কথা শুনবো, আপনি শুধু একটু আমার মানি কার্ডে কিছু টাকা দিয়ে দিন। গ্রেস রেগে মনে মনে বলে, তুমি শুধু টাকার পাগল। তারপর সিকোকে গ্রেস শাওয়ার নিতে বলে। সিকো শাওয়ার নিতে যায় আর ভাবতে থাকে, আমার গা থেকে কি স্মেল আসে নাকি, যে এই লোকটা কিছু হলেই আমাকে শাওয়ার নিতে পাঠায়। গ্রেসের হঠাৎ মনে পড়ে সিকো তো বলেছিল ওর শাওয়ার জেল খুঁজে পাচ্ছে না, তাই সে ওয়াশরুমে যায় আর সিকোকে টাওয়াল পরা অবস্থায় দেখে ফেলে। আর এরপর থেকেই গ্রেসের শুধু বমি আসতে থাকে। সে ডক্টরকে ফোন করে জানায় সে সিক। তখনই তার দাদা তাকে ফোন দেয় আর খুব উচ্চবাচ্য করে, বলে, তুমি বিয়ের মতো এত ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমার থেকে লুকিয়েছো, তুমি জলদি আমার নাত বউয়ের সাথে দেখা করাও। গ্রেস বলে, তুমি নিজের দায়িত্বে দেখা করে নাও। ততক্ষণে সিকো গোসল করে ফেলেছে। সে বলে, চলুন এখন ঘুমিয়ে পড়ি। গ্রেস বলে, তোমার আপাতত কোনো কাজ নেই। সিকো এতে খুব খুশি হয় আর বলে, তাহলে কালকে আমি আমার নিজের ইচ্ছে মতো কাজ করে বাড়তি আয় করতে পারবো। পরদিন সিকো বাড়ি থেকে বেরিয়ে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে। কখনো রেস্টুরেন্টে, কখনো টিউশনি করায়, আবার কখনো ফুডকোর্টে খাবার বিক্রি করে রোজগার করতে থাকে। কাজে বিরতি দিয়ে সে একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছিল। তখন সেখানে একজন মাঝবয়সী বৃদ্ধ লোক আসে। সে ফোনে সিকোর ছবি দেখতে থাকে আর বলে, তুমি কি ভেবেছো তুমি পরিচয় করিয়ে না দিলে আমি তাকে খুঁজে পাবো না? এতে বোঝা যায় লোকটা আসলে গ্রেসের দাদু। তাকে সিকো বসতে বলে এবং তার ফুডকোর্ট থেকে খাবার নিয়ে তাকে খেতে বলে। খাবার খাওয়ার পর বুঝতে পারে যে খাবার অনেক মজা হয়েছে, তাই সে আরও কয়েকটা খাবার অর্ডার করে। এরপর সিন শিফট হলে গানকে দেখা যায় একটা বারে বসেছিল। তার মেজাজ খুবই বিগড়ে ছিল। তখন সেখানে নোরা আর তার বড় ভাই আসে, কিন্তু সে তাদেরকে গ্রাহ্য করে না। তার লোকজন তাকে ফোন করে জানায় তার দাদু কিডন্যাপ হয়েছে। গ্রেস বলে শেষে তাকে যেখানে দেখা গিয়েছিল সে ছবি সে দেখতে চায়।
যখন গ্রেসের কাছে ছবি পাঠানো হয় সে জুম করে দেখতে পায় সিকো একটা ফুড কোর্ট নিয়ে যাচ্ছে, তার পেছনে তার দাদু বসে কিছু একটা খাবার খাচ্ছে। গ্রেস ছবিটা দেখে তার লোকজনকে বলে, তোমাদের আগে ডক্টর দেখানো উচিত যাতে জ্ঞান বুদ্ধি একটু বাড়ে। গ্রেসের দাদু মিস্টার জেম সিকোর সাথে বসে নুডলস খাচ্ছিলেন। একটু দূরে গ্রেস দাঁড়িয়েছিল। সে তার দাদুকে ফোন দিয়ে জিজ্ঞেস করে খাবারের বিল দিচ্ছ না কেন। এটা তো তার দাদু অস্বীকার করেছে যে সে এখন বাহিরে। তারপর ভাবে, আমি আরবান ফ্যামিলির প্রধান, আমি কিনা টাকা না দিয়ে খাবো। মিস্টার জেম তাই অনেক বেশি টাকা দিয়ে দেয় সিকোকে। সিকো আর তার দাদুকে একসাথে বসে খেতে দেখে গ্রেস তার নিজের অজান্তেই খুব খুশি হয়ে যায় আর তাদের একটা ছবি তুলে রাখে। সিকো তার দাদুকে নিয়ে যখন চলে যাচ্ছিল তখন দুটো ছেলে ওদের পিছু নেয়। গ্রেসও তখন তাদের পিছু পিছু যায়। সিকো যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল ছেলে দুটা তাকে কুপ্রস্তাব দেয়। সিকো ভয়ে দৌড়ে রুমে গিয়ে যখনই দরজা লক করতে যাবে তখন গ্রেস দরজা আটকাতে বারণ করে। যেই না সে দরজায় হাত দেয় অমনি সিকো ভয় পেয়ে না দেখেই মরিচের গুঁড়ো গোলানো পানি গ্রেসের চোখে স্প্রে করে দেয়। সে ভাবে বদমাস ছেলেগুলো এসেছে তাই সে আত্মরক্ষার জন্য এই কাজ করেছে। এরপর তো ডক্টর এসে গ্রেসের চোখের ট্রিটমেন্ট করে। মরিচের গুঁড়ো চোখে যাওয়ায় তার চোখ লাল হয়ে ফুলে যায়। আরবান ফ্যামিলির অ্যাসিস্ট্যান্ট রাও তাকে দেখতে আসে। একজন অ্যাসিস্ট্যান্ট নোরাকে খবর দেয় যে গ্রেসের চোখের অবস্থা ভালো না, সে যেন তাকে দেখতে আসে। নিশ্চয়ই এই সময় সে আপনার কাছে পেলে খুশি হবে। সবাই যখন চলে যাচ্ছিল তখন গ্রেস সিকোকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্য আমার এই কন্ডিশন, এখন তুমি আমার দেখাশোনা করো। সিকো গ্রেসের ব্যান্ডেজ বদলে দেয় আর তারপর সে ঘুমিয়ে পড়ে। গ্রেস ঘুমন্ত সিকোকে পাজা কোলে তুলে নিয়ে যায় বিছানায়। যেতে যেতে ভাবে, তোমাকে কেন ফুডকোর্ট দিতে হবে? তোমাকে যে টাকাগুলো দেই সেগুলো যায় কোথায়? পরদিন সকালে যখন সিকোর ঘুম ভাঙে তখন সে চোখ খুলে তাকালে তার পাশে গ্রেসকে ঘুমন্ত দেখে। ভাবে, এত সুদর্শন একজন পুরুষের সাথে থাকার জন্য আমি আবার টাকাও পাচ্ছি, কত লাকি আমি। তারপর সে ঘুম থেকে উঠে গিয়ে সোফায় বসে। ভাবতে থাকে, গ্রেস তো আমাকে অনেকগুলো টাকা দিয়েছে, এতগুলো টাকা দিয়ে তো দাদিমায়ের সার্জারি হয়ে যাবে আর বাবাও সুস্থ হয়ে যাবে। এসব ভেবে সে খুশি হচ্ছিল। তখন গ্রেস ঘুম থেকে উঠে বসার ঘরে আসে। তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কিছু খাবে? তাহলে আমি রান্না করে দিতে পারি। গ্রেস বলে, তুমি রান্না করবে? কি রান্না করবে? মরিচের গুঁড়ো দিয়ে শরবত। সিকো হাত জোর করে গ্রেসের কাছে ক্ষমা চায় আর বলে, কালকে রাতে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আর আমাকে এতগুলো টাকা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি খুবই কাইন্ড এবং মহৎ একজন মানুষ। গ্রেস মনে মনে ভাবে, এই ছোট মেয়েটা তো দেখছি একদম টাকার পাগল। তারপর সে তার দিকে আরও একটা এগ্রিমেন্ট পেপার এগিয়ে দিয়ে বলে, এখানে সাইন করে দাও। এখানে কন্ডিশন আছে যে তুমি আর রাতে দেরি করে বাসায় ফিরবে না, তোমাকে বাইরে গিয়ে আর কোনো কাজ করতে হবে না। আর যদি তুমি আমার কন্ডিশন না শোনো তাহলে তোমাকে যে টাকা আমি দিয়েছি তা থেকে শাস্তিস্বরূপ টাকা কাটা যাবে। সিকো এগ্রিমেন্ট পেপারে সাইন করতে চায় না। গ্রেস এবার আরেকটা চালাকি করে, বলে, এই পেপারে সাইন করার জন্য আমি তোমাকে অনেক টাকা বোনাস দেবো। কথা শুনে তো সিকো ভীষণ খুশি হয় আর এগ্রিমেন্ট পেপারে সাইন করে দেয়। তখনই নোরা আসে তাদের বাসায়। গ্রেস তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। নোরা বলে, আমি শুনলাম তুমি নাকি চোখে ব্যথা পেয়েছো, তাই আমি ভাবলাম তোমাকে দেখে আসি। তারপর সে সিকোকে বলে, আমি তো তোমার বড় বোনের মতোই, আজকে রাতের খাবারটা যদি আমি গ্রেসের জন্য রান্না করি তাহলে কি তুমি মন খারাপ করবে? সিকো মাথায় এপাশ ওপাশ নাড়িয়ে জানায়, না, সে একদম মন খারাপ করবে না। নোরা তখন তার হাতের ব্যাগ দেখিয়ে গ্রেসকে বলে, তুমি এই ব্যাগটা ধরো, আমাকে সাহায্য করো, এটা খুবই ভারী। গ্রেস বলে, তুমি কবে থেকে আবার রান্না করা শিখলে? নোরা বলে, টেনশন করো না, আমি শুধু একবার রেসিপিটা দেখি, তারপর ঠিক রান্না করতে পারবো। গ্রেস নোরার সাথে রান্নাঘরে গেলে সিকো দেখে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। একটু পর গ্রেস এসে বলে, তুমি একটা বোকা মেয়ে, কেউ তোমার স্বামীকে রান্না করে খাওয়াতে চাইবে আর তুমি রাজি হয়ে যাবে, তোমার একটুও জেলাস ফিল হবে না? সিকো বলে, আপনি তো তার সাথে ব্যাগ নিয়ে রান্নাঘরে গেলেন, তো আমি এখানে কি বলতে পারি? মিস কেভির স্বামীকে এখন আমাকে অভিনয় করতে হবে যে আমি আপনাকে ভালোবাসি? সে কিছু বলতে যাবে তখনই রান্নাঘর থেকে নোরার চিৎকার শব্দ আসে। নোরা সবজি কাটতে গিয়ে তার হাত কেটে বসেছে। তারপর সে ইসিকে বলে, দেখো তো, আমার হাত কেটে গেছে, আমি ড্রাইভিং করতে পারবো না, বাড়িতে একা কি করে যাব, তাই আমি চাচ্ছি গ্রেস আমাকে বাড়িতে পৌঁছে দিক, তুমি কি মনে করবে তাতে কিছু? তখনই দরজায় কলিং বেল বাজে। দরজা খুলে দিলে দেখা যায় কেভি এসেছে নোরাকে বাসায় নিয়ে যেতে। সে সিকোর দিকে আর চোখে তাকালে সিকো ভয় পেয়ে তার নজর সরিয়ে নেয়। গ্রেস এই ব্যাপারটা লক্ষ্য করে মনে মনে ভাবে, কেভিকে সিকোকে কোনোভাবে ইমপ্রেস করতে চাইছে। গ্রেস এসে সিকোর পাশ ঘেঁষে দাঁড়ায় আর কেভিকে বলে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আসছো এখনো? নোরাকে নিয়ে চলে যাও। নোরা রেগে বলে, তুমি কি আমাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দিতে চাইছিলে না, তাই কেভিকে ডেকেছ? তুমি কি এখন এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছ? গ্রেস তাচ্ছিল্য সুরে বলে, সিকো আমার স্ত্রী, আমি তো তাকে ভালোবাসবই। কেভি নোরাকে বলে, চলো নোরা। নোরা রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বের হয়ে যায়। সিকোর কাছে হসপিটাল থেকে ডক্টররা কল দেয়। ডক্টর তাকে জানায় যে তার দাদির স্বাস্থ্যের অবস্থা এখন কিছুটা ভালো হয়েছে, তারা এখন তার সার্জারি করতে চায়। সিকো অপারেশনের চার্জ দিতে পারবে কিনা। সিকো বলে, টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, আপনি অপারেশন শুরু করুন। অন্যদিকে গ্রেসের মা তার অফিসে এসে তাকে বকাঝকা শুরু করে দেয়। সে বলে, আমি তোমার বিয়ে ঠিক করে রেখেছি, আর তুমি কিনা আমার পছন্দ করা মেয়েকে রেখে এঙ্গেজমেন্টের ডেট ভেঙে একটা থার্ড ক্লাস মেয়েকে বিয়ে করেছো, যে কিনা টাকার জন্য সবকিছু করতে পারে।
তুমি বাইরে গিয়ে জিজ্ঞেস করে দেখো তো কেউ এই মেয়েকে 1 পয়সার দাম দেয়? যতদিন না আমি মারা যাচ্ছি ততদিন আমি ওকে আমার ছেলের স্ত্রী হিসেবে কখনোই স্বীকার করব না। গ্রেস ডোন্ট কেয়ার মুডে তার মাকে বলে, তাহলে তুমি মরে যাও। দেখো, আমি চাইলে তোমার যে কত শত বয়ফ্রেন্ড আছে তার সবাইকে জানিয়ে দিতে পারি। তখন তুমি তাদের নিয়ে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবে, বাইরে আর মুখ দেখাতে পারবে না। কথা শুনে গ্রেসের মা মনে মনে ভাবে, এই কথা গ্রেস কিভাবে জানলো? গ্রেস তার অ্যাসিস্ট্যান্ট হেনরিকে ডেকে বলে, এই মহিলাকে এখান থেকে বের হয়ে যেতে বলো। অ্যাসিস্ট্যান্ট তার মাকে অফিস থেকে চলে যেতে বলে। সে রেগে অফিস থেকে চলে যায়। সেই শিফট হলে দেখা যায় সিকো তার দাদিমার কাছে যায় হসপিটালে। তার দাদিমা কাঁদছিল। সিকো যখন জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে কেন কাঁদছে, তখন তার দাদি বলে তার কিছুই হয়নি। শেষ রাতে তার ঘুম হয়নি ভালো, তাই তার চোখ ফুলে আছে। তার দাদি সিকোর গলায় বাইটের দাগ দেখতে পায়, কিন্তু সে ব্যাপারটা সিকোকে বলে না। সে বলে তার ক্ষুধা পেয়েছে। সিকো যেন তাকে কিছু খাবার এনে দেয় বাহির থেকে। সিকো বাহিরে যায় খাবার আনতে। তারপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে গ্রেসের মা হসপিটালে এসে সিকোর দাদিকে বলছে, দেখো তোমার নাতনি স্কুলে যায় না, কোনো স্কলারশিপও পায় না। সে তো আসলে দেহ ব্যবসা করে টাকার বিনিময়। এই নাও, এখানে 5 মিলিয়ন টাকা আছে। তুমি আর তোমার নাতনির মুখ যেন আমি আর না দেখতে পাই, তাহলে পরের বার কিন্তু আমি আর এতটা শান্ত থাকবো না। সিন আবারও বর্তমানে শিফট হয়। সিকোর দাদি কান্নায় ভেঙে পড়ে আর আফসোস করে সিকোর জন্য যে সে কিনা 2জন বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবন এমন বিপন্ন করে তুলেছে। সকাল বিকাল সে পরিশ্রম করে, আবার বাইরের মানুষজনের কাছে বুলিরও শিকার হয়। এসব ভেবে সে তার ছেলে মানে সিকোর বাবাকে নিয়ে ছাদে যায় আত্মহত্যা করার জন্য। তখনই লোকমুখে সিকো শোনে তার দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ছাদে গিয়ে পৌঁছালে তার দাদি তাকে তার কাছে আসতে না করে। সে বলে, আমার বয়স ইতোমধ্যেই 72, আর কত বছরই বা আমি বাঁচব? কোনো দরকার নেই আমাকে আবারও সার্জারি করানোর, আর আমার ছেলে তো 15 বছর ধরেই ঘুমিয়ে আছে। তুমি আমাদের জন্য তোমার এই সুন্দর জীবনটা নষ্ট করো না। আজকে থেকে তুমি তোমার বয়সের ওই বড় ছেলেটার সাথে সব সম্পর্ক শেষ করবে, আর তোমার পড়াশোনায় ফোকাস করবে। তুমি যেমন করে বাঁচতে চাও ওভাবেই বাঁচো। এসব বলে দাদি আত্মহত্যা করতেই যাবে, তখনই সেখানে গ্রেস এসে সিকোর গলা চেপে ধরে আর দাদিকে বলে, আপনি ওখান থেকে ফিরে আসুন, না হলে কিন্তু আমি আপনার নাতিকে মেরে ফেলবো। তার কাছে আমার অনেক টাকা আছে, এটা আপনাদের কিছু হয়ে যায় তাহলে সেও বাঁচবে না, মাঝখান থেকে আমার পুরোটাই লস। এসব শুনে দাদি বলে, আমি এখনই এখান থেকে সরে আসছি, তুমি আমার নাতনির কিছু করো না, ওকে ছেড়ে দাও। এর মধ্যে ছাদে হসপিটালের অনেক লোকজন চলে আসে। তারা সিকোর দাদি আর বাবাকে বাঁচিয়ে নেয়। গ্রেস তো তারপর সিকোর গলা ছেড়ে দেয় আর অভয় দিয়ে বলে, এখন আর ভয় পাওয়ার কিছু নেই। তারপর তার কপালে চুমু এঁকে দেয়। দাদিমাকে গ্রেস হাই বলে, কিন্তু দাদিমা তো ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। সিকো মন খারাপ করে গ্রেসকে বলতে থাকে, আমাকে কেউ চায় না, কেউ না। গ্রেস সিকোর গালে হাত রেখে বলে, তোমাকে কেউ না চাইলেও আমি চাই। সিকোর স্ট্রেস নিতে না পেরে সেন্সলেস হয়ে যায়। তাকে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর জানায় সে কোমায় চলে গেছে। ডক্টর গ্রেসকে জিজ্ঞেস করে, আপনি কি সিকোকে বিয়ে করার জন্য জোর করছিলেন? তাহলে সে কি নিয়ে এত বেশি স্ট্রেসে ছিল? গ্রেস তাকে অ্যাসিস্ট্যান্ট হেনরিকে বলে খবর নিতে সিকোর ব্যাপারে। হেনরি তাকে জানায় সিকো ঠিক কী সব পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, তার একটা সবকিছু তাকে জানায়। সিকো কত কত কষ্ট পেয়েছে। একটা ডায়েরি গ্রেসকে দেখায়, যেখানে সিকো তার সমস্ত ইনকামের ডেটা লিখে রেখেছে, কিভাবে সে দিনের পর দিন পরিশ্রম করে টাকা জমাতো আর নিজে না খেয়ে থাকতো। এছাড়াও তার সাথে ছোটবেলায় যে ঘটনা ঘটেছিল, হেনরি সেই সম্পর্কেও ফ্রেন্ডকে বলে যে ছোটবেলায় তার বাবা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল, তার মাও ছিল না, তার দাদি তাকে লালন পালন করেছে। যখন তার দাদি অসুস্থ হয়ে পড়ে তখন সে হসপিটালের বিল পরিশোধ করার জন্য অনেক পরিশ্রম করত। সব কাহিনী শুনে গ্রেসের অনেক কষ্ট হয়। সে ঠিক করে সিকো সুস্থ হলে সে তাকে স্কুলে পাঠাবে আর তার দাদি আর বাবার দায়িত্বও নেবে। অন্যদিকে হসপিটালে কেবিনের বাইরে দাঁড়িয়ে নোরা এসব দেখছিল। সে হিংসায় জ্বলে যাচ্ছিল। সে বলে, গ্রেস তুমি পারলে এরকম একটা নিচু ঘরের মেয়েকে ভালোবাসতে? আরবান পরিবার কোনোদিনও এই মেয়েকে তোমার স্ত্রী হিসেবে মানবে না। এরপর আগে গজগজ করতে করতে নোরা সেখান থেকে চলে যায়। নোরা চলে যাওয়ার পর সিকোর সেন্স ফিরে। গ্রেস তাকে শান্ত করে। তারপর তার দাদি এসে সিকোর কাছে ক্ষমা চায়। গ্রেস দাদিমাকে বুঝিয়ে বলে যে সে সিকোকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। তারপর সে যখন জানতে পারে সিকো তার দাদি আর বাবার জন্য এত কষ্ট করছে, তখন সে তাকে টাকা ধার দিয়েছে, সব বুঝে যায়। তার দাদি সিকোর গলায় দাগকে উদ্দেশ্য করে গ্রেসকে বলে, ওর বয়স খুব কম, ওর উপর কোনো অত্যাচার করো না। গ্রেস একটু দুষ্টুমি করে বলে, আমরা তো বিবাহিত, এখন একটু আধটু রোমান্স তো আমাদের মধ্যে হতেই পারে, তাই না দাদিমা? তার দাদি কিছুতেই বিশ্বাস করতে চায় না যে তারা ম্যারিড। সে চলে গেলে সিকো গ্রেসকে জিজ্ঞেস করে, আপনি না কন্ডিশন দিয়েছিলেন আমি যাতে আমাদের সম্পর্কের ব্যাপারে কাউকে না জানাই? তাই পরের দিন তাদের ম্যারেজ সার্টিফিকেট আর এঙ্গেজমেন্ট রিং পরে সিকো তার দাদিকে দেখায়। এসব দেখার পর তার দাদি বিশ্বাস করে। হসপিটাল থেকে বের হলে সেখানে নোরা আসে আর সিকোকে বলে, আজকে আরবান ফ্যামিলিতে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, তুমি আমার সাথে চলো, এই সুযোগে সবার সাথে তোমার একটা ভালো বন্ডিং হয়ে যাবে। সিকো জিজ্ঞেস করে, মিস্টার গ্রেস কি এই বিষয়ে কিছু জানে? নোরা বলে, তোমরা কি আসলে স্বামী স্ত্রী? তোমাদের ব্যবহারে তো কিছুই বোঝা যাচ্ছে না। আমি তোমার ভালোর জন্য বললাম, এখন তুমি যদি যেতে না চাও সেটা তোমার ব্যাপার। সিকো লাঞ্চে যাওয়ার আগে গ্রেসকে কল করে জিজ্ঞেস করে সে কোথায় আছে। গ্রেস বলে সে একটা মিটিংয়ে আছে।
সিকো ভাবে সে তাহলে গিফটেই চলে আসবে, গ্রেসকে জানানোর বিষয়ে কোনো দরকার নেই। তারপর সে নোরার সাথে পারিবারিক লাঞ্চে যোগ দিতে চলে যায়। সেখানে গেলে গ্রেসের মা সিকোকে অনেক অপমান করে। গ্রেসের দাদু মিস্টার জেম তাকে না করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে বলে এই বিয়ে আমি কোনোভাবেই মানি না, পরিবারের সাথে কথা না বলে কিসের বিয়ে? একটা লো ক্লাস ভিখারি মেয়ে যার কিনা কোনো ফ্যামিলি স্ট্যাটাস নেই, কোনো যোগ্যতাও নেই, সাহস কি করে হয় তোমার এখানে আসার? সে গার্ডকে ডেকে বলে এক্ষুনি এই মেয়েটাকে এখান থেকে বের করে দাও। সিকো বলে তার কোনো প্রয়োজন নেই, এমনিতেই আমি এসব ওয়েস্টার্ন খাবার খেতে পারি না। সিকো গ্রেসের দাদুকে বলে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে ধন্যবাদ, আর গ্রেসের মাকে বলে আপনার সাথে আমার আজকে প্রথম দেখা হয়েছে, আপনার উচিত হয়নি আমার সাথে এরকম ব্যবহার করার। এই কথা শুনে গ্রেসের মা আরও রেগে যায় আর বলে তোমার সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বলার? নোরা মুচকি হাসে আর মনে মনে বলে আমি তো এটাই চেয়েছিলাম, এভাবে তোমাকে অপমান করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক। গ্রেসও নেই এখানে যে তোমাকে প্রোটেক্ট করবে। কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। গ্রেস সেখানে এসে সিকোকে বলে তুমি তো চুপি চুপি বুলি হয়ে যাচ্ছ এখান থেকে। সিকো বলে তেমন কিছু না, আমি আসলে এই ধরনের খাবার খেতে পারি না। গ্রেস বলে তাহলে খাবে না? তুমি যে ধরনের খাবার পছন্দ করো সেগুলোই এখানে তোমাকে খাওয়ানো হবে। নতুন বউ ইনভাইটেশন এসে অপমানিত হয়ে ফিরে যায় শুনেছ কোথাও? আসো এখানে বসো। সিকোকে নিয়ে সে লাঞ্চ করতে বসে পড়ে। তার মা তাকে বাধা দিলে গ্রেস বলে আমার বিয়ে করার জন্য আমার ইচ্ছাই যথেষ্ট, অন্য কারো থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আমার নেই। তারপর সে তার দাদু মিস্টার জেমকে বলে তুমি নতুন নাতবউকে ইনভাইট করেছো, তাকে কোনো গিফট দিয়ে অভ্যর্থনা জানাবে না? মিস্টার জেম কৌশলে গ্রেসের মাকে সরানোর জন্য তার ছেলেকে বলে রিও বোধহয় অসুস্থ, ওকে বাসায় নিয়ে যাও। তার কথা মতো গ্রেসের মাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপর সার্ভেন্ট জানায় দাদু আগে থেকেই সিকোর জন্য গিফট রেডি করেছে। সে তাকে 1500 একর জমির উপর বানানো একটা বাড়ি উপহার দেয়। সিকো অনেক খুশি হয়ে যায়। গ্রেস তাকে বলে তুমি দাদুকে চা খেতে দাও। সিকো গ্রেসের কথা মতো তাকে চা খেতে দেয়। দাদা চা খেয়ে বলে এটা তো খুব ভালো, এটা কি কোনো ওষুধ চা? চাটা খেতে খুব ভালো হয়েছে। এ কথা মুখে বললো, আসলে চাটা খেতে খুব জঘন্য, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। গ্রেস ওখানে উপস্থিত সব ফ্যামিলি মেম্বারকে আরও খেতে বাধ্য করে। সে তার দাদু মিস্টার জিমকে বলে এই চা আমি আর আমার স্বামী স্ত্রীর তরফ থেকেই, তাই কেউ এই চা খেতে নাকচ করতে পারবে না। সবাই চা খাচ্ছিল আর এক এক করে সিকোকে সবাই গিফট দিচ্ছিল। নোরা তখন রাগে ফুঁসছে এসব দেখে। কেভি তার হাতের উপর হাত রেখে আশ্বস্ত করে তাকে বলে এসব কিছু তুমিও পাবে যখন আমাদের বিয়ে হবে। এরপর সিন শিফট হয়। দেখা যায় সিকো রুমে বসে আজকে গিফটে পাওয়া প্রপার্টির দলিল দেখছিল, আর রুমে গ্রেস চলে আসে। গ্রেসকে সিকো জিজ্ঞেস করে তোমার মনে হয় না তোমার করা ব্যবহারে তোমার পরিবারের লোকজন তোমার শত্রু হয়ে যেতে পারে? গ্রেস বলে এমনিতেই পরিবারের লোকজন আমার শত্রুই, এদের কাজই হচ্ছে কি করে আমাকে ছোট করবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। আসলে আমার দাদুর সম্পত্তিতে অনেক আগেই ভাগ বসাতে চায় অনেকে, কিন্তু আমি আমার বাবার একমাত্র ছেলে হওয়াতে আমার মা চায় সব সম্পত্তির দখলদারিত্ব আমার কাছেই থাকুক। সিকো তাকে বলে আমার মনে হচ্ছে তোমার সবকিছু থেকে দূরে থাকা ঠিক না, সবার সাথে সুসম্পর্ক রাখো। গ্রেস এইভাবে হাসে যে সিকো কত সহজ। হঠাৎ দরজায় নক করে গ্রেসের অ্যাসিস্ট্যান্ট হেনরি। সে জানায় রিও ম্যাডাম সিকো ম্যাডামের দাদিকে হুমকি দিয়েছিল, সে বোধহয় আবারও হুমকি দিতে যাচ্ছে। আমরা সেখানে কড়া পাহারাদারের ব্যবস্থা করেছি। গ্রেস বলে মনে আছে আমার সোজা করার কথা থামবে না, ওনার একটা ব্যবস্থা করতে হবে। নোরাকে দেখা যায় একজন সার্ভেন্টের সাথে কথা বলছে। সার্ভেন্ট তাকে বলে স্যার গ্রেস তার মা মিস রিওকে একটা রুমে বন্দি করে রেখেছে। এই কথা শুনে গ্রেস অনেক অবাক হয়ে বলে গ্রেস এমনটা কি করে করতে পারে? সে নিজের মাকে বন্দি করে রেখেছে ওই সিকো মেয়েটার জন্য? আমি বিশ্বাস করতে পারছি না। সিকো এখন কোথায় আছে সে সার্ভেন্টের কাছে জানতে চায়। সিন শিফট হয়। দেখা যায় গ্রেসের মায়ের হাত বেঁধে দেওয়া হয়েছে চেয়ারের সাথে। সে তখন তাদের হুমকি দিচ্ছে, বলছে আমাকে বেঁধে রেখেছো? আমাকে কি ভেবেছো আমি এখান থেকে যেতে পারবো না? তখন সেখানে গ্রেস আসে আর বলে আমি তোমার হাতের বাঁধন না খুলতে বললে তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে যেতে পারবে না। গার্ডরা গ্রেসকে ইশারায় তার মায়ের হাতের বাঁধন খুলে দিলে সে গ্রেসকে কষে একটা থাপ্পড় মারে আর বলে আমি তোমার মা হই, তুমি কিভাবে আমার সাথে এরকম একটা ব্যবহার করতে পারো? গ্রেস বলে আর কখনোই আমার গায়ে হাত তোলার দুঃসাহস যেন তুমি না দেখাও। আমি কিন্তু ভুলে যাইনি যে আমাকে ছোটবেলায় তুমি মেরে ফেলতে চেয়েছিলে। এখন অন্তত তুমি আমার মা হওয়ার দোহাই দেবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাতে খুব বৃষ্টি হচ্ছিল। গ্রেস তখনও ঘরে যায়নি। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ছোট্ট গ্রেস রাস্তায় মুখ থুবড়ে পড়ে যায়। তার চোখে মুখে আতঙ্ক, সে চিৎকার করে তার দাদিমাকে ডাকে। হেনরির ডাকে তার সেন্স ফিরে। হেনরি বলে সিকো ঘরে একা, সে হয়তো আপনার জন্য ওয়েট করছে, তার কাছে যান। গ্রেস পুরনো কথা মনে করে আবারও দুঃখ পেতে থাকে। তার মা সিকো তার বয়ফ্রেন্ডের সাথে এনজয় করছিল, আর রাতে মুখ বেঁধে তাকে ঘরের এক কোণে ফেলে রাখা হয়েছিল। তখন একজন সুন্দরী মহিলা আর গ্রেসকে বলে তোর বাবা আমার সন্তানকে জন্ম দিতে দেয়নি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এখান থেকে আমি তোর সাথে কি করি দেখ। এই পর্যায়ে এসে সিন শিফট হয়। দেখা যায় সিকো একটা আর্টিফিশিয়াল গাছকে গুছিয়ে দেয়, কস্টেপ দিয়ে ভালো করে ফিক্স করে দেয়। তারপর সে পানির গ্লাস নিয়ে যাচ্ছিল, তখন নোরা এসে তাকে ধাক্কা দেয়।
আর ফেলে দেয় তার হাত থেকে সবকিছু। কাচের জগ গ্লাস নিচে পড়ে ভেঙে যায়। নোরা বলে, তোমার কি মনে হয় গ্রেস তোমাকে অনেক বেশি ভালোবাসে? গ্রেসের সাথে থাকতে পেরে কি তোমার অহংকার অনেক বেড়ে গেছে? তুমি কি ভাবো তুমি আকাশের চাঁদ হাতে পেয়ে গেছো? তুমি ভুলে যাচ্ছ আমরা ছোট থেকে একে অন্যকে পছন্দ করি। সিকো বলে, তুমি কি জেলাস ফিল করছো সেজন্য? নোরা বলে, হ্যাঁ আমি জেলাস ফিল করছি এজন্য। আমি আবারও এঙ্গেজমেন্টের ব্যবস্থা করব, আর দেখবো গ্রেস কাকে বেছে নেয়, আমাকে নাকি তোমাকে। নোরা তখন গ্রেসকে আসতে দেখে ইচ্ছে করেই কাচের টুকরোগুলোর উপরে একদম পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য সিকো এগিয়ে আসলে সে তাকে ধাক্কা দেয়। সিকো কাচের ভাঙা টুকরোর উপর গিয়ে আসছে পড়ে আর তার হাত কেটে যায়। গ্রেস কাছে আসতেই নোরা কান্নাকাটি শুরু করে দেয়। সে চিৎকার করে বলতে থাকে, আমার ব্লিডিং হচ্ছে। গ্রেস নোরাকে পাজা কোলে করে নেয় আর জিজ্ঞেস করে, এসব কি করে হলো? নোরা বলে, সবকিছু সিকো করেছে। গ্রেস লক্ষ্য করে সিকোর হাতে কস্টেপ। সে অস্বীকার করে যে সে সব কিছুই করেনি। গ্রেস বলে, তুমি ওখানেই দাঁড়াও, স্টাফকে দিয়ে ওগুলো পরিষ্কার করানো হোক। হেনরি সিকোকে বলে, আপনি আপনার হাতটা পরিষ্কার করে আসুন, তারপর স্যারের বাড়িতে ফিরে যেতে হবে। সিকো গ্রেসের কথা মতো তার পুরনো বাড়িতে চলে যায়। এদিকে গ্রেস হসপিটালের চেয়ারে বসে হেনরির জন্য অপেক্ষা করছিল। সে আসতেই সে তাকে জিজ্ঞেস করে, সিকো কেমন আছে? হেনরি জানায়, কিছুটা ভালো। নোরার কথা জিজ্ঞেস করলে বলে, কেন ফিরেছে এখন? তার এই ফেসে সার্জারি করতে হবে। অন্যদিকে নোরার কেবিনে কেভি আসে। সে বলে, কি জানো তুমি মা হতে চাচ্ছ? তুমি কি এই সন্তান চাও না? নোরা বলে, আমার একবার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করো। কেভি বলে, তুমি যা বলবে তাই হবে। তখনই সেখানে নোরার বাবা মা এসে তাকে জিজ্ঞেস করে, তোর এই অবস্থা কে করেছে? নোরা বলে, সিকো আমার এই অবস্থার জন্য দায়ী। আমার সাথে এমনটা সেই করেছে। তখন কেবিনের সামনে দিয়ে গ্রেস যাচ্ছিল। সে নোরার বলা সব কথা শুনে ফেলে। তারপর সবাই চলে গেলে সে নোরাকে জিজ্ঞেস করে, তুমি শুধু শুধু সিকোর দোষ কেন দিচ্ছ? সত্যি করে বলো তো কি হয়েছে? নোরা বলে, সিকো যদি কোনো অন্যায় করে তাও তুমি ওর পক্ষ নিয়ে কথা বলবে, ওকে প্রোটেক্ট করবে? গ্রেস বলে, হ্যাঁ করব। আবার আরেকটু বেশি ইমোশনাল হয়ে গ্রেস তার হাত ধরে নোরা বলে, তুমি তো সবসময় শুধু আমাকে প্রোটেক্ট করতে, এখন হঠাৎ তুমি এমন হয়ে গেলে কেন? গ্রেস বলে, দেখো আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না, তোমায় প্রোটেক্ট করতাম কারণ তুমি সেদিন আমাকে পালাতে সাহায্য করেছিলে আর আশ্রয় দিয়েছিলে। নোরা বলে, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে অবশ্যই ভালোবাসতে। আমি জানি এখনও তোমার ভালোবাসার বুকে আমার বার্থডের তারিখ সেট করা আছে। গ্রেস তখন বলে, এটার কারণ ছিল তুমিই লকটা সেট করেছিলে, এই মিথ্যা অভিনয় করা বন্ধ করো। নোরা বলে, আমি অভিনয় করছি? আচ্ছা আমি তাহলে পুরো দুনিয়ার মানুষকে জানাবো যে আমার চেহারার এই অবস্থা সিকো করেছে। আমি ওর ইমেজ নষ্ট করে দেব, যাতে পুরো পৃথিবীর মানুষ ওকে ছোট করে দেখে। মরার আগদিন পর্যন্ত সিকো লজ্জায় আর অপমানে জ্বলতে থাকবে। গ্রেস বলে, এই দুঃসাহস ভুলেও দেখিও না। নোরা বলে, তুমি পারলে আমাকে থামাও, আমি এক শর্তে শুধু এসব করব না, তুমি যদি সিকোকে ডিভোর্স দাও আর আবারও আমাকে বিয়ে করো তবে। অন্যদিকে সিকো গ্রেসের অপেক্ষা করছিল। তখন তার ফোনে কেভির মেসেজ আসে। সে বলে, তোমার দাদিমার অপারেশনটা ঠিকঠাক হয়েছে, এখন সে একদম ভালো। খবর পেয়ে সিকো হসপিটালে ছুটে যায়। সে সেখানেই কেভিকে দেখে ভয় পায় আর বলে, ভয় পেও না, তোমার দাদি ঠিক আছে, তাকে আমি একটা ভিআইপি রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অন্য কিছু খুঁজছো। কেভির ব্যঙ্গাত্মক কথা শুনে সিকো বুঝে যায় যে তার বাবা যেই হাসপাতালে আছে তারা বেঁচে আছে সেটা সে বুঝে গেছে। কেভি বলে, আমি তোমার বাবা আর দাদির কিছুই করব না, এক শর্তে, তুমি গ্রেসকে ডিভোর্স দাও, তুমি তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। সিকো অবশ্যই সেই সিদ্ধান্তের জন্য রাজি হয়। সে বলে সে গ্রেসকে ডিভোর্স দেবে। সে বাসায় গিয়ে ব্যাগ গোছাচ্ছিল চলে যাওয়ার জন্য, কিন্তু তখন সব এগ্রিমেন্টগুলো দেখে আর গ্রেসের কথা খুব মনে পড়ে। কিন্তু তার কিছুই করার নেই, সে গ্রেসের নম্বরটাও ডিলিট করে দেয়। এদিকে 4 দিন হয়ে গেছে গ্রেস সিকোর কোনো দেখা পায়নি। সে এতদিন ধরে খাওয়া ঘুম ছেড়ে দিয়েছে। প্রায় সিকোকে এক নজর দেখার জন্য সে পাগল হয়ে আসছে। অবশেষে গ্রেস সিকোকে মেসেজ দেয়, কিন্তু মেসেজ সেন্ড হয় না, কারণ সিকো ততক্ষণে তাকে ব্লক করে দিয়েছে। গ্রেসের খুব অভিমান হয় এই ভেবে যে সিকো তাকে এত তাড়াতাড়ি ভুলে গেল, কিভাবে সম্ভব। সে সিকোর কাছে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই নোরা তাকে বাধা দেয়। তখন নোরার ফোনে বেজে ওঠে। ফোন তুলে তার বাবা বলে, গ্রেসকে যেতে দাও, আমাদের উপর প্রতারণার কেস করেছে সে, এখন এমনিতে অনেক ঝামেলা হচ্ছে, আমি আর তার সাথে ঝামেলা করতে চাই না। নোরা তারপরও গ্রেসকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। গ্রেস তার বাড়িতে ছুটে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কেভি সিকোকে বিদেশে পাঠানোর প্ল্যানিং করে ফেলেছে, আর সিকো এদিকে গ্রেসের জন্য একটা চিঠি লিখে রেখে যায়, আর তার পড়ানো হয়, রিংটাও ফেলে দেয়। গ্রেস যখন বাড়ি গিয়ে পৌঁছায় তখন সে দেখতে পায় চিঠি লিখে সিকো চলে গেছে। চিঠি পড়ে দেখে চিঠিতে সিকো তার জন্য নোরার সাথে তার নতুন জীবনের শুভ কামনা করে গেছে। সে রেগে হেনরিকে ডেকে বলে, আশেপাশে সব ফ্লাইট চেক করো, সিকো যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করো। সে বলে, আমাকে রেখে গিয়ে আবার ভালো থাকার কথা বলা হচ্ছে। হেনরি তাকে জানায় যে সিকো ফ্লাইট এমএ করে যাচ্ছে। হেনরি আর গ্রেস দ্রুত এয়ারপোর্টে পৌঁছায়। সিকো হেনরিকে দেখে দৌড়ে ছুটে আসে, তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ তুমি নোরাকে ভালোবেসো না, আমি তোমাকে তাহলে অনেক বেশি ভালোবাসবো। গ্রেস একটু অবাক হয় ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শুনে। সে বলে, তুমি ইচ্ছে করে ভুল ফ্লাইটে এসেছো যাতে আমার সাথে দেখা হয়ে যায়? সিকো বলে, হ্যাঁ, সে জেনে বুঝে এটা করেছে।
এরপর আবারও একবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ড্রাইভার সিকোকে ভুল রাস্তায় নিয়ে আসে। সিকোর বারবার মনে পড়তে থাকে গ্রেস তাকে সব সময় তার স্ত্রী হয়ে থাকতে বলতো, সে এটা করতে পারে না, তাই সে তখন তার সিদ্ধান্ত বদলায়। এরপর সিকো সবটা গ্রেসকে খুলে বলে। সে বলে তার বাবাকে আগে বাঁচাতে হবে। গ্রেস আরবান ফ্যামিলিতে যায় কেভিকে খুঁজতে, আর সিকো হসপিটালে যায় তার বাবা আর দাদিকে খুঁজতে। তখন সিকোকে কেভি হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে যায়, তাকে আর তার বাবাকে গাড়ির সিটের সাথে বেঁধে ফেলে। সিকো রেগে কেভির কাছে জানতে চায় যে সে কি চায়। কেভি বলে, আমার অনেক আগে তোমাকে মেরে ফেলা উচিত ছিল, তোমার বাবা আমার মাকে মেরেছে, আর তোমার জন্য আমার সবচেয়ে প্রিয় মানুষ নোরা মারা গেছে, তোমাদের আমি কি করে জীবিত থাকতে পারি বলো? সিকো অবাক হয়ে বলে, নোরা নেই। কেভি বলে, না, সে গতকালকে আত্মহত্যা করেছে। কেভি গ্রেসকে ভিডিও কল দিয়ে সিকোকে দেখায়। সে বারবার করে তাকে বলে, তুমি যা চাও তোমাকে তাই দেয়া হবে, তাও তুমি সিকোকে ছেড়ে দাও। কিন্তু কেভি তার কোনো কথাই শোনে না এবং গাড়ির ব্রেকার নষ্ট করে সে গাড়িটা চালু করে দেয়। কিন্তু গ্রেস তার লোকজনকে সমস্ত পথ ক্লিয়ার করতে বলে। গাড়ি যখন স্পিড কমে যেতে থাকে তখন সেখানে গ্রেসের লোকজন দাঁড়িয়েছিল। গ্রেস এসে সিকোকে উদ্ধার করে দ্রুত হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর সাদা কাপড়ে ঢাকা একটা লাশ নিয়ে আসে আর বলে, সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি। গ্রেস তখন কান্নায় ভেঙে পড়ে। সে বারবার করে সিকোকে উঠতে বলে। তখনই সিকো একটু দূরে দাঁড়িয়ে তাকে ডাকে। তখন লাশের মুখ থেকে কাপড় সরালে দেখতে পায় ওটা কেভির লাশ। সে মাঝ রাস্তায় শুয়েছিল, ট্রাকের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। সিকো বলে, আমি নড়াচড়া করতে পারছি না, তুমি কি আমাকে এসে জড়িয়ে ধরবে? গ্রেস তখন দৌড়ে এসে সিকোকে জড়িয়ে ধরে। সিকো বলে, আমি তো অনেকগুলো এগ্রিমেন্টে সাইন করেছি, আমি কি করে তোমাকে ছেড়ে যেতে পারি? তখন তার দাদি মিস্টার জেম বলে, তোমাকে আরও একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে, আমার কিন্তু ছেলেই চাই। এভাবে হাস্যজল একটা মুহূর্তের মধ্য দিয়ে আজকের এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? আশা করি সবার খুব ভালো লেগেছে। আমার তো দারুণ লেগেছে। পরবর্তীতে কী ধরনের ড্রামা দেখতে চান জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। চেষ্টা করব আপনাদের পছন্দের ড্রামা নিয়ে আবারও হাজির হতে। এরকম নিত্য নতুন সব সুন্দর সুন্দর ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমাদের ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।